বিএনপির কোনো পালিত বুদ্ধিজীবী সাংবাদিক দরকার নেই। আপনি বাংলাদেশপন্থী হবেন, বিএনপি আপনার সাথে থাকবে নিজ দায়িত্বে। যে এইটার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে তারা সবচেয়ে বেশি জুলাই করে। বিএনপির সবচেয়ে বড় সমালোচক হলো বিএনপির সমর্থকরা, আর বাকি যারা এগুলো প্রোপাগান্ডা বিশোধকার, এগুলো দিয়ে তিল রে তাল বানানো, তাল রে তিল বানানো। বিরোধী দলের প্রধান চ্যালেঞ্জ তারা যে আওয়ামী লীগ না এটা প্রমাণ করা, এবং তাদের যে সহযোগী তাদের প্রমাণ করা তারা যে জামাত না। এই দুইটা চ্যালেঞ্জ। করোনা মহামারীর পরে সবচেয়ে বড় মহামারী ফটোকাট মহামারী তারা শুরু করছিল। সেই মহামারীর থেকে দেশকে বাইর করতে হবে। আমাদের আয়োজক সংগঠন পলিটিক্যাল রিপোর্টার্স আরেক দল লোকের চরিত্র নির্মাণ, এই ছিল সাংবাদিকতা মোটা দাগে। আর এর বাইরে কোনো সাংবাদিকতা হয়নি। আপনি আপনারা দেখবেন যে এই যে বিগত 17-18 বছর ধরে আপনার এখন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে যে ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা হয়েছে, তার কোনো কিছু হাসিনার আমলেই প্রুফ করা যায়নি। কিন্তু দুর্ভাগ্য হলো এখন যারা বিরোধী শক্তি তারা সেই ন্যারেটিভ রাজনীতি করতেছে। তারা নতুন কোনো কথা খুঁজে পাচ্ছে না। হাসিনার শেখানো বলি তারা এখন পর্যন্ত প্রয়োগ করছে তাদের নতুন যে প্রতিযোগী সরকারি দল তাদের প্রতি। ফলে আমরা যেটা বলছি, মূল চ্যালেঞ্জ হলো হাসিনার কাঠামো থেকে বের হওয়া। হাসিনার কাঠামো থেকে বের হওয়ার ক্ষেত্রে সরকারের চ্যালেঞ্জ কি? সরকারের চ্যালেঞ্জ এখানে বলা হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বললেন আমাদের এমপি যিনি ছিলেন, উনি বলে গেলেন। কিন্তু বিরোধী দলের চ্যালেঞ্জ কি? বিরোধী দলের প্রধান চ্যালেঞ্জ তারা যে আওয়ামী লীগ না এটা প্রমাণ করা, এবং তাদের যে সহযোগী তাদের প্রমাণ করা তারা যে জামাত না। এই দুইটা চ্যালেঞ্জ, আর কোনো চ্যালেঞ্জ দেখি না আমি। ফলে আমাদের আগে এই যে সাংবাদিকতার এই যে দেখেন, তথ্য মানেই সত্য না। তথ্য অনেক সময় ভুয়া তথ্য তৈরি করা যায়। আপনারা দেখছেন না, শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন করছে বাথরুমে জানলা দিয়ে চিঠি ফেলাইয়া, এবং এটা নিয়ে হাজার হাজার বই লেখা হয়েছে। তার মানে বিকৃত ফ্যাব্রিকেটেড তথ্য তৈরি করে তারপরে বয়ান তৈরি করে জনগণকে মেনুবারিং করা যায়, জনগণের মনোযোগকে ডিস্টরশন করা যায়, বা আপনার মনোযোগের বিচ্যুতি ঘটানো যায়। ঘটানোর মধ্যে দিয়ে একটা বিকৃত শাসন কাঠামো তৈরি করা হয়। এইভাবেই ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র ফাংশন করে। ফলে তথ্যের ক্ষেত্রে এই তথ্যনিষ্ঠতা, সত্য ঘনিষ্ঠতা এটা খুব ইম্পর্টেন্ট। ফলে বিকৃত তথ্য, ফ্যাব্রিকেটেড তথ্য বা পলিটিক্যাল ট্রুথ যেটা বলে, যেটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর, সেইটা প্রতিরোধ করার ক্ষেত্রে সাংবাদিকতাকে একটা রেসপন্সিবল জায়গায় আচরণ করতে হবে। সাংবাদিকদেরকে দেখবেন এখন আরেক নতুন নিরপেক্ষতার উৎপাত শুরু হয়েছে। আপনি যদি একটা দলের পক্ষে থাকেন তাহলে আপনি নিরপেক্ষ। এবং বিএনপি একটা দুর্ভাগা দল। কেন দুর্ভাগা দল? বিএনপি কোনোদিনও একটা প্রপার বিরোধী দল পায়নি। এই বিগত 18 বছর ফাইট করতে হয়েছে একটা হাসিনার মতো নিকৃষ্ট রেজিমের সাথে। এখনও সে পাইছে একটা মতাদর্শপন্থী আলট্রা ফ্যাসিস্ট শক্তি। ফলে বিএনপি একটা সফিস্টিকেটেড লিবারাল ডেমোক্রেটিক পার্টি হিসেবে তার রাজনীতির বিকাশের সুযোগ পায় নাই, এটা প্রপার বিরোধী শক্তি না পাওয়ার কারণে। এই জন্য বিএনপির বিরোধিতা বা বিএনপির সমালোচনা করার দায়িত্বটা বিএনপির সমর্থকদেরই তুলে নিতে হবে। কারণ বিএনপি বিরোধী যারা, তারা তো করে বিশোধকার এবং প্রোপাগান্ডা। সমালোচনা করার লোক কোথায়? সমালোচনা ছাড়া তো এই রাজনীতির বিকাশ হবে না। এই জন্য বিএনপির সমর্থক যারা, তাদেরই আগায় আসতে হবে, এবং তারা আগায় আসেও। বিএনপির সবচেয়ে বড় সমালোচক হলো বিএনপির সমর্থকরা, আর বাকি যারা এগুলো প্রোপাগান্ডা বিশোধকার, এগুলো দিয়ে তিল রে তাল বানানো, তাল রে তিল বানানো, টু দ্য পয়েন্ট যে পলিটিক্সটা, মানে যে ক্রিটিকটা করা দরকার, যে সমালোচনাটা করা দরকার, সেইটা বিএনপির শুভানুধ্যায়ীরাই করে, বিএনপির সমর্থকরাই করে। বিরোধী দিক থেকে আমি এখনো পর্যন্ত দেখিনি, আপনারা দেখলে জানাবেন। ফলে আমাদের রাজনীতির গতিপথটা আগে ছিল অতীতমুখী, এবং অতীতমুখীটা একটা মানুষকে জড় বস্তুতে পরিণত করে। অতীত আমাদের জীবনের পার্ট, যেমন 71 আমাদের জীবনের পার্ট, 24 আমাদের জীবনের পার্ট। কিন্তু এগুলোকে এই যে যেখানে বললো আমাদের এখানে জুলাই আন্দোলনের এক ভাই, কিন্তু এগুলোকে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পূজনীয় বা পূজার হাতিয়ার বানানো। হ্যাঁ, আপনার 71 চেতনা হাসিনা যেরকম ব্যবসা করছে এবং 71 বিরোধী রাজনীতি শুরু করছে, একইভাবে যেই দলটা একটা আলট্রা ফ্যাসিস্ট মতাদর্শপন্থী রাজনীতি করে, মানে যেটার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, তারা সবচেয়ে বেশি জুলাই করে। কোনো চেতনা ভিত্তিক বা কোনো একক মতাদর্শ ভিত্তিক রাজনীতির জন্য জুলাই গণ অভ্যুত্থান হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের কোনো মতাদর্শ ছিল না। এখানে ডান বাম, হিজাব, বোরকা, টি শার্ট সব একাকার ছিল। তারা একটা ইনক্লুসিভ মধ্যপন্থার বাংলাদেশ চাইছিল, যেখানে মানুষের পরিচয় হবে নাগরিক। কিন্তু তারা প্রথমে ধর্মের ভিত্তিতে ভাগ করে, তারপরে নিজেদের ক্যাডার ভিত্তিক সংগঠনই সবচেয়ে সেরা, নিজেরাই সবচেয়ে মেধাবী, মেধার ভিত্তিতে ভাগ করার মধ্যে দিয়ে একটা আলট্রা ফ্যাসিস্ট কাঠামো। নির্বাচনের আগে আপনি দেখছেন বাংলাদেশে করোনা মহামারীর পরে সবচেয়ে বড় মহামারী ফটোকাট মহামারী তারা শুরু করছিল। সেই মহামারীর থেকে দেশকে বাইর করতে হবে। কোনো লোকের চরিত্র নেই। আপনি যদি সেই দলের সমালোচনা করেন, তারা আপনার বক্তব্য ডান বাম থেকে নিয়ে মাঝখান থেকে মিলাই এমন একটা বানাবে, আবার ওটার বিরোধী একটা কাউন্টার দিবে। আপনার বক্তব্য প্রথমে বিকৃত করে ফটোকাটের উপরে আপনার ছবি দিয়ে প্রকাশ, তারপর ওইটার আবার কাউন্টার দিবে। বিকৃত বক্তব্যের সত্য কাউন্টার দিয়ে তারা নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করবে। এগুলো কোনো রাজনীতি না, এগুলোর আমি নাম দিয়েছিল পলিটিক্স। আপনারা রাজনীতি করেন পলিটিক্স বাদ দিয়ে।
রাজনীতির মধ্যে একটা স্বচ্ছতা থাকতে হবে, একটা নীতিগত অবস্থান থাকতে হবে। সেই নীতিগত অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য নীতিগত অবস্থানের জন্য কি দরকার? এই জন্য আমরা 5 তারিখের পরে বলেছিলাম রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি বা মতাদর্শ থাকবে সমাজে। আমরা কোনো মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই না। কারণ রাষ্ট্র যদি গণতন্ত্রের নামেও ক্ষমতা দখল করে এবং সে যদি মনে করে তার দলের লোকই সেরা, তাহলে সে ফ্যাসিস্ট হয়ে ওঠে। এটা আমরা হাসিনার আমলে দেখেছি। এই জন্য আমরা সেই শক্তিকে আপনার জনগণ নির্বাচিত করেছে এবার 12 তারিখে নির্বাচনে, যারা একটা মূল্যবোধের রাজনীতি করে। মতাদর্শের রাজনীতি এবং মূল্যবোধের রাজনীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা সমস্ত মূল্যবোধকে ধারণ করবে রাষ্ট্র, এটা আমরা চাই। রাষ্ট্র একটা মতাদর্শকে আপনার গুরুত্ব দিলে যেটা হবে, ওই মতাদর্শের লোকরা সমাজে ফ্যাসিবাদ কায়েম করার জন্য উইটা বইরা লাগে, যেটা হাসিনা করছিল। আওয়ামী লীগের বাইরে বাকি লোকগুলোর কোনো নাগরিক পরিচয় ছিল না। কিন্তু বিএনপি একটা মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে এটা একটা মতাদর্শপন্থী রাজনীতি করে। এই জন্য বিএনপির কোনো পালিত বুদ্ধিজীবী সাংবাদিক দরকার নেই। আপনি বাংলাদেশপন্থী হবেন, বিএনপি আপনার সাথে থাকবে নিজ দায়িত্বে। বিএনপির দালালি করার আপনার কোনো দরকার নেই, আপনি বাংলাদেশের দালালি করেন। সো এই জায়গার থেকে আমাদের নতুন এই যে মতাদর্শ ভিত্তিক বাংলাদেশের বাইরে মূল্যবোধ ভিত্তিক বাংলাদেশ, এই ধারাটাকে মূল ধারা করতে হবে। মানে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারা এইটা এখানে উগ্র ডান এবং বামপন্থার কারণে মূল ধারা হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে নাই। যে কারণে আজকে বিএনপি সাংবাদিকতা বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বলেন, এগুলোতে সবচেয়ে পিছিয়ে আছে, এগুলোতে এখনো মাইনরিটি। এই জন্য এখানে একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে আমার দায়িত্ব কি, যে এরা মজলুম, সাংস্কৃতিক দার্শনিকভাবে যে অংশ মজলুম তার পাশে দাঁড়ানো। এই জন্য আমি বিএনপির দালাল হয়েছি, কথা পরিষ্কার। কারণ এটা এখনো মূল ধারা না, এখনো বাংলাদেশপন্থী ধারাটা মূল ধারা করা যায় নাই। এটা বিএনপি ক্ষমতায় আসলেও যেটা বুঝা ফেলে দ্রুত তা না। এই ধারাটা বিএনপি করার জন্য এটা কি করতে হবে, যারা বাংলাদেশকে রিয়েলি আপহোল্ড করবে সেই রকম যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে হবে। এখন 17-18 বছর তো এই দল ছিল একটা দৌড়ের উপরে, সে তো লোক তৈরি করতে পারে নাই। এই দায়িত্বটা বাংলাদেশের শুধু বিএনপি নেতাকর্মী না, এখানে যারা সমাজের আপনারা ধরেন যে সামাজিকভাবে যারা বাংলাদেশকে মুক্তির জন্য কাজ করতে চান, তাদেরও আগে আসতে হবে। সমস্ত সমস্যা রাজনৈতিকভাবে হবে না। আরেকটা জিনিস হইলো 17-18 বছরে আমরা দেখছি সরকার মানে একটা খারাপ জিনিস, সরকার মানে একটা নেগেটিভ শক্তি। এবং যেহেতু বিএনপি কোনো বয়ানের রাজনীতি করে না, সরকার মানে যেহেতু একটা খারাপ জিনিস, এবং এই বয়ানের রাজনীতিরা যেহেতু রপ্ত করছে নব্য ফ্যাসিস্ট যারা তারা, গুপ্ত ফ্যাসিস্ট যারা তারা, ফলে সরকারকে খুব দ্রুতই আপনার জনপ্রিয়তাহীন বা প্রোপাগান্ডার মধ্যে ফেলে তাকে ডিফেম করা খুব সহজ হয়ে যাচ্ছে। দেখবেন যে আপনার সরকারের বয়স হয় না অল্প। এই যে আজকে ডিজেল নিয়ে, তেল নিয়ে যেটা শুরু হয়েছে, প্যানিক, এই প্যানিকটা সোশ্যাল মিডিয়াতে বেশি তৈরি করা হয়েছে। এবং যে কোনো বিষয়ে যে প্যানিক ছড়ানো হয়, যে কোনো বিষয়ে যে প্রোপাগান্ডা করা হয়, এটা কেন করা হয়, কেন করা সম্ভব হয়? সম্ভব হয় হলো বিগত আমলের যে ফ্যাসিবাদী কাঠামো, এইটা অটুট রয়ে গেছে। এবং এটা অটুট রাখছে কারা? যারা গুপ্তভাবে সবকিছু দখল করার চেষ্টা করে, যারা প্রকাশ্যে রাজনীতি করার শক্তি রাখে না। এই জায়গার থেকে আমাদেরকে বের হইতে হবে। এইটা সবচেয়ে বড় সমস্যা আমাদের এখানে। এই সমস্যাটা দূর করতে হবে। এবং আমাদের হাসিনার আমলের সবচেয়ে বড় ক্ষতিটা কি করছে? গুম, খুন, হত্যা, এগুলো তো আছেই, অপরিণীয় ক্ষতি। সবচেয়ে বড় ক্ষতিটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিকটা ভেঙে দিয়ে গেছে। লুটপাট, ঘুষ, দুর্নীতি, এগুলো একটা গর্বের বিষয় হয়ে গেছে। এগুলো যে একটা খারাপ জিনিস, এটা করা যে যাবে না, এই মোরাল ফ্যাব্রিকটা ফিরাই আনতে হবে। ফলে বিএনপির যে ইস্তেহারে সবার শেষে যেটা আছে যে সমাজের নৈতিকতা বোধ তারা ফিরাই আনবে, এটা সবার আগে থাকা দরকার ছিল। এটা 1 নম্বর ডিউটি আমাদের। এবং এটা করার জন্য অথরিটি যারা আছে তারা আইন মানার মধ্য দিয়ে এটা শুরু করবে। এবং তার লক্ষণ আপনারা দেখবেন যে তারেক রহমানের দিকে তাকাইলে তার গাড়ি আপনারা দেখবেন যে আপনার যে ট্রাফিকে আটকায় বইরে রয়েছে। এটা কেন? এটা দেখানোর জন্য না, দেখানোর জন্য না, এটা হলো কালচার তৈরি করার জন্য। এটা উনি রেগুলারই প্রথম বলছিল যে না, এটা 1-2 দিন উনি করবে। নো, 1-2 দিন করার লোক উনি না, এটাই উনি কোনো রাজা না, বাদশা না, উনি বাংলাদেশ পুনর্গঠনের সহকর্মী আপনার আমার। কিন্তু এই লোকটাকে দেখেন আপনি 17-18 বছর ধরে কিভাবে তাকে ভিলেন বানানো হয়েছে। বিএনপির নেতা কর্মীরা তার চিনতে ভুল করতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ তার চিনতে ভুল করে নাই। ভুল করলে 12 তারিখে রেজাল্ট দিত না। ফলে আপনারা যারা মনে করেন বাংলাদেশ রিয়েলি আপনারা নতুন পুনর্গঠন করতে চান, নতুনভাবে গঠন করতে চান, যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করেন। এবং বিএনপি কোনো রাজনৈতিক দল না, এটা বাংলাদেশ গঠনের একটা ভ্যানগার্ড। রাজনৈতিক দল গঠন করে কেন? মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য। তো জিয়া রহমান তো ক্ষমতায় ছিলই, ঐতিহাসিক নানা ঘটনায় তো ক্ষমতা তার কাছে চলেই আসছিল। ব্যুরোক্রেসি, মিলিটারি, জুডিশিয়ারি সব তার হাতে। জনগণ বিপুলভাবে তারা পছন্দ করে, তার রাজনৈতিক দল করার কোনো দরকার ছিল না। বিএনপি জিয়া রহমান গঠন করেছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ক্ষমতা নেওয়ার জন্য না। এই জায়গাটা আপনারা মনে রাখবেন এবং যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। আমার বক্তব্য আর লম্বা না করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা এতক্ষণ ধৈর্য ধরে বক্তৃতা শুনলেন, সবাইকে আমার
শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।